প্রিয় একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, বাসায় নিয়মিত পড়ালেখা করছো। আজকে তোমাদের সাথে আমার 18তম ক্লাস। বিগত 17টি ক্লাসে তোমাদের সাথে যে অধ্যায়গুলো নিয়ে আলোচনা করেছিলাম, আশা করি তোমরা সেগুলো সবাই অনুধাবন করতে পেরেছো এবং বাসায় সে মতো পড়ছো। আজকে তোমাদের সাথে 18তম ক্লাসে এসে আরেকটি নতুন অধ্যায়ের সাথে পরিচয় করিয়ে দিব। অধ্যায়টি হলো অষ্টম অধ্যায়। এই অষ্টম অধ্যায়ে আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনায় যাব, অর্থাৎ অষ্টম যে অধ্যায়টি রয়েছে সেটির যে নাম, সেটি হচ্ছে উৎপাদন ক্ষমতা। উৎপাদন ক্ষমতা। যখন আমরা উৎপাদন কথাটা শুনি, তখনই কিন্তু আমরা একটি উৎপাদন ব্যবস্থাপনার সাথে সম্পৃক্ত একটি বিষয়কে আমরা বুঝতে পারি। তো সেই উৎপাদনটি করতে গেলে উৎপাদনের সাথে জড়িত বিভিন্ন বিষয় থাকে, বিভিন্ন মাধ্যম থাকে। উৎপাদন করতে গেলে বিভিন্ন জিনিসের প্রয়োজন হয়। সেই সমস্ত জিনিসগুলোর ক্ষমতা কতটুকু সেটি নিয়ে এই অধ্যায়টি মূলত রয়েছে। এই অধ্যায়টিতে বিভিন্ন রকম বিষয় রয়েছে। তো সেই আলোচ্য বিষয়গুলোর মধ্যে আজকে দুটো বিষয় নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। দুটো বিষয় হলো উৎপাদন ক্ষমতার ধারণা বা কি বা কাকে বলে, আরেকটি হলো উৎপাদন ক্ষমতা সিদ্ধান্তের গুরুত্ব। এই দুটো বিষয় নিয়ে তোমাদের সামনে আলোচনায় যাব। যখন আমরা আলোচনায় যাব, আমরা চেষ্টা করব বইয়ের যে পয়েন্টস গুলো রয়েছে সেগুলো পড়ে তারপরে তোমাদেরকে বোঝানোর জন্য, এতে তোমাদের সুবিধা হবে বাসায় পড়তে। তো প্রথমে উৎপাদন ক্ষমতা যদি আমরা বলতে চাই, তাহলে আমরা কি বুঝতে পারি? আসলে যেমন ধরো, সদ্য এমবিএ পাশ করে মিস্টার জাকির একটি উৎপাদন ব্যবস্থাপনা বা উৎপাদন করে এমন একটি ব্যবসার সাথে বা এমন একটি কোম্পানিতে সে তোমার সহকারী উৎপাদন ব্যবস্থাপক হিসেবে সে নিয়োগ পেয়েছে, অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট প্রোডাকশন ম্যানেজার হিসেবে সে নিয়োগ পেয়েছে। নিয়োগ পাওয়ার পরে তার যে বস বা তার যে তোমার সিনিয়র উৎপাদন ব্যবস্থাপক যিনি রয়েছে, তিনি তাকে বলল তাদের কোম্পানিতে বাৎসরিক 12 লাখ ইউনিট পণ্য উৎপাদন হয়ে থাকে। 12 লক্ষ ইউনিট পণ্য উৎপাদন হয়ে থাকে, অর্থাৎ তাদের যে উৎপাদন বিভাগ রয়েছে, সে উৎপাদন বিভাগে বাৎসরিক বছরে 12 লক্ষ ইউনিট উৎপাদন ক্ষমতা রয়েছে তাদের। এ থেকে আমরা কি বুঝতে পারি? যে উৎপাদন ক্ষমতা কিন্তু উৎপাদন বিভাগেরই একটি অংশ, অর্থাৎ প্রতিটা উৎপাদন বিভাগের আলাদা আলাদা উৎপাদন ক্ষমতা রয়েছে। ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা যদি চিন্তা করি যে মিস্টার জাকির পরবর্তীতে তার কোম্পানির উৎপাদন ক্ষমতা বাড়ানোর জন্য নতুন যে যন্ত্রপাতি বা মেশিন ক্রয় করার জন্য একটি দোকানে গেল। সেই মেশিন ক্রয় করার সময় বিক্রেতাকে সে জিজ্ঞেস করলো এই মেশিনের উৎপাদন ক্ষমতা কতটুকু। তখন সেই বিক্রেতা উত্তরে বলল এই মেশিনটির বার্ষিক উৎপাদন ক্ষমতা হচ্ছে 1000, দুঃখিত, সেই মেশিনটির ঘন্টায় উৎপাদন ক্ষমতা হচ্ছে 1000 একক। ঠিক আছে? তো এখান থেকে আমরা কি বুঝলাম? যে প্রতিটি উৎপাদনে ব্যবহৃত যে যন্ত্রপাতি মেশিনগুলো রয়েছে, এগুলোরও কিন্তু কি নির্দিষ্ট উৎপাদন ক্ষমতা
রয়েছে। তো এই হলো যে উদাহরণ দুটি আমি বললাম, এই উদাহরণের মাধ্যমে আমরা বুঝতে পারছি যে বিভাগ, প্রতিটা উৎপাদনের যে বিভাগ রয়েছে সেই বিভাগের নিজস্ব উৎপাদন ক্ষমতা রয়েছে। প্রতিটা মেশিন উৎপাদন তার নির্দিষ্ট উৎপাদন ক্ষমতা রয়েছে। তাহলে আমরা যদি একটু সংজ্ঞা বা বইয়ের দিকে তাকাই যে কি বলছে, কোন বিভাগ বা মেশিনে সর্বোচ্চ উৎপাদনের মাত্রাই হলো, কোন বিভাগ বা মেশিনের সর্বোচ্চ উৎপাদনের মাত্রাই হলো উক্ত বিভাগ বা মেশিনের উৎপাদন ক্ষমতা। অর্থাৎ তোমার উৎপাদন প্রতিষ্ঠানের বা কোম্পানিতে বা ফ্যাক্টরিতে উৎপাদনের তোমার যে বিভাগটা রয়েছে, উৎপাদনের যে বিভাগটা রয়েছে সেই বিভাগের উৎপাদন সর্বোচ্চ কতটুকু। যেমন মিস্টার জাকির যেখানে নিয়োগ পেয়েছিল সেই কোম্পানিতে উৎপাদন ক্ষমতা সর্বোচ্চ বাৎসরিক 12 লক্ষ ইউনিট, এর বেশি তারা পারবে না। অপরদিকে সেই মেশিন যখন ক্রয় করতে গেল, বিক্রেতা বলল যে ঘন্টায় সর্বোচ্চ 1000 একক উৎপাদন করতে পারবে মেশিনটি। এই হলো সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা। তাহলে আমরা যদি আমাদের বোর্ডে খেয়াল করো, আমরা যদি আমাদের সংজ্ঞাটাকে একটু অ্যানালাইসিস করি বা আলোচনা করি, তাহলে কি দাঁড়ায়? উৎপাদন ক্ষমতা হলো একটি নির্দিষ্ট সময়ে কোন ব্যক্তি বা বিভাগ বা মেশিনের সর্বোচ্চ উৎপাদনের পরিমাণ। খেয়াল করো, উৎপাদন ক্ষমতা কি? ক্ষমতা হলো একটি নির্দিষ্ট সময়ে কোন ব্যক্তি, অর্থাৎ একজন ব্যক্তিরও কিন্তু তার নিজের উৎপাদন করার একটা ক্ষমতা, তার নির্দিষ্ট, মানে সে সর্বোচ্চ কতটুকু কাজ সে করতে পারে। হ্যাঁ, এই জন্য বলেছে কোন ব্যক্তি বা বিভাগ বা মেশিনের সর্বোচ্চ উৎপাদনের পরিমাণটাকেই বলা হচ্ছে উৎপাদন ক্ষমতা। ঠিক আছে, তোমরা লক্ষ্য করলে দেখবে যারা গাড়ি ক্রয় করে, যারা মোটরসাইকেল ক্রয় করে, বাইক না, এখন কিন্তু ইয়াং জেনারেশন বা তোমাদের বয়সী ছেলেরা কি করছে, অনেক বাইক কিনছে। বাইক কেনার সময় কিন্তু বিক্রেতা তোমাকে বলে দেয় যে বাইকটি এত বছরে এতটুক চলার ক্ষমতা রাখে। বা দেখা যাচ্ছে যখন তুমি কোনো সেকেন্ড হ্যান্ড বাইক কিনতে যাও তখন কিন্তু, বা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনতে যায়, তখন কিন্তু বিক্রেতা ক্রেতাকে বলে দেয় এই গাড়িটি এতটুক চলেছিল, এত কিলোমিটার পর্যন্ত চলেছিল, অর্থাৎ এর ক্ষমতা কিন্তু এতটুক ছিল, এতটুক ব্যবহার হয়েছে, বাকিটুকু তার এখনো রয়েছে। এভাবে কিন্তু বলা হয় বিক্রেতা ক্রেতাকে এভাবে বলে কনভিন্স করে বিক্রয় করে। ঠিক আছে, এবং মেশিনের গায়ে কিন্তু লেখা থাকে প্রত্যেকটা উৎপাদনে ব্যবহৃত মেশিন, তারপরে তোমার মোটরসাইকেলে, বাইকে যে তৈরি যে মেশিন লাগানো হয়, গাড়িতে যে মেশিন লাগানো হয়, সব ক্ষেত্রেই কিন্তু ওখানে কিছু এক্সপায়ার ডেট বা উৎপাদন কতটুকু করতে পারবে সেই মেশিনটি, অর্থাৎ এর জ্বালানি খরচ কতটুকু একটা মেশিনের, সেগুলো কিন্তু ওখানে লেখা থাকে। এই হলো মূলত উৎপাদন ক্ষমতা। আসো, দ্বিতীয়টি হচ্ছে আমাদের উৎপাদন ক্ষমতা সিদ্ধান্তের গুরুত্ব। উৎপাদন ক্ষমতা পরিচালনা করতে হলে এর কিছু সিদ্ধান্ত নিতে হয়, এবং উৎপাদন ক্ষমতার সিদ্ধান্তের কারণে কিন্তু একটি উৎপাদনকারী প্রতিষ্ঠান সে সঠিক সময়ে সঠিকভাবে ভালো মানের ভালো গুণের পণ্য উৎপাদন করতে পারে। এই জন্যই উৎপাদন ক্ষমতার সিদ্ধান্তের গুরুত্ব রয়েছে। এবার আমরা লক্ষ্য করব উৎপাদন ক্ষমতার সিদ্ধান্তের কোন কোন বিষয়গুলোর উপর গুরুত্ব রয়েছে। প্রথমে যদি আমরা দেখি সম্ভাব্য সামর্থ্য পরিমাপ। সম্ভাব্য সামর্থ্য পরিমাপ করা, অর্থাৎ উৎপাদন ক্ষমতা সিদ্ধান্তের অন্যতম গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে কি, পণ্য উৎপাদনের সম্ভাব্য সামর্থ্য কতটুকু রয়েছে তোমার। আমরা যদি আমাদের বইয়ের দিকে লক্ষ্য করি, কি বলেছে, উৎপাদন ক্ষমতা সিদ্ধান্তের মাধ্যমে প্রতিষ্ঠানের সম্ভাব্য সামর্থ্য পরিমাপ করা যায়, এবং এর ফলে কি হয়, এর ফলে
তোমার অনেকাংশে কোনো কোম্পানির বা উৎপাদনকারী প্রতিষ্ঠানের সফলতা নির্ভর করে। পাশাপাশি উৎপাদন সংক্রান্ত বিষয়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া যায়। এই কারণে তোমার সম্ভাব্য সামর্থ্য পরিমাপ করার ক্ষেত্রে উৎপাদন ক্ষমতা সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ। এরপরে বলেছে উৎপাদন ক্ষমতার কাম্য ব্যবহার। উৎপাদন ক্ষমতার কাম্য ব্যবহার অর্থাৎ সঠিক ব্যবহার, সঠিক মাত্রায় ব্যবহার। এই উৎপাদন ক্ষমতার কাম্য ব্যবহার করাও কিন্তু উৎপাদন ক্ষমতার সিদ্ধান্তের একটি গুরুত্বপূর্ণ কাজ। কি বলেছে আমরা যদি লক্ষ্য করি যে উৎপাদন ক্ষমতার কাম্য ব্যবহারের ক্ষেত্রে উৎপাদন ক্ষমতার সিদ্ধান্ত একটি গুরুত্বপূর্ণ ভূমিকা কাজ করে। এরূপ সিদ্ধান্তের মাধ্যমে উৎপাদনের এমন একটি পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয় যার ফলে উৎপাদনের প্রতিটি উপাদানের কাম্য ব্যবহার নিশ্চিত হয়। অর্থাৎ উৎপাদন করতে গেলে তোমার মেশিন, জনশক্তি, শ্রম বা ইউটিলিটি, পরিবহন, কাঁচামাল যত কিছুই আসে না কেন এগুলোর কি হয়, সঠিক ব্যবহার নিশ্চিত হয়, কাম্য ব্যবহার নিশ্চিত হয়। অর্থাৎ এগুলো নষ্ট হয় না বা অতিরিক্ত হয়ে অতিরিক্ত থেকে যায় না। অর্থাৎ আমি যদি উৎপাদন ক্ষমতার সিদ্ধান্ত গ্রহণ করি তাহলে আমি উৎপাদন ক্ষমতার কাম্য ব্যবহারের মাধ্যমে আমি উৎপাদন করতে পারবো। এরপর হচ্ছে লাভজনক উৎপাদন। এরপর হচ্ছে লাভজনক উৎপাদন। দেখো উৎপাদন ক্ষমতার সিদ্ধান্তের কারণে কিন্তু আমি উৎপাদন লাভজনক পর্যায়ে নিয়ে যেতে পারবো। আমি যদি উৎপাদন ক্ষমতার সিদ্ধান্ত সঠিকভাবে নিই তাহলে আমার উৎপাদনকে আমি লাভজনক পর্যায়ে নিয়ে যেতে পারবো। কিভাবে? পরিবেশ পরিস্থিতির আলোকে কখনো সর্বোচ্চ উৎপাদন আবার কখনো কখনো সর্বনিম্ন উৎপাদন করার প্রয়োজন পড়ে। স্বাভাবিক অবস্থায় কাঙ্ক্ষিত মাত্রায় উৎপাদন কার্যক্রম পরিচালনা করা উচিত। দেখো কি বলেছে, পরিবেশ পরিস্থিতির কারণে দেখা যাচ্ছে কোনো কোনো সময় বাজারে পণ্যের চাহিদা কম, সে কারণে কিন্তু কি আমার উৎপাদন কম। আবার দেখা যাচ্ছে কোনো কোনো সময় বাজারে পণ্যের চাহিদা বেশি, তখন কিন্তু আমাকে বেশি পরিমাণ উৎপাদন করতে হচ্ছে। তো এখানে যেটা বলেছে পরিবেশ পরিস্থিতির আলোকে কখনো সর্বোচ্চ কখনো সর্বনিম্ন উৎপাদন করার প্রয়োজন হলেও স্বাভাবিক অবস্থা অর্থাৎ যখন মাঝামাঝি অবস্থায় থাকে বাজার, স্বাভাবিক অবস্থায় কাঙ্ক্ষিত মাত্রায় উৎপাদন কার্যক্রম পরিচালনা করা উচিত। অর্থাৎ তোমার সর্বোচ্চ করা দরকার নাই, সর্বনিম্ন করা দরকার নাই উৎপাদন, তোমাকে একটা মাঝামাঝি অবস্থায় উৎপাদন করতে বলা হচ্ছে। কাঙ্ক্ষিত মাত্রায় উৎপাদন কাজ চালনা করা হলে লাভজনক উৎপাদন করা সম্ভব। অর্থাৎ দেখা যাচ্ছে কোনো কোনো সময় তুমি যদি পরিবেশ পরিস্থিতির কথা চিন্তা করে সর্বোচ্চ উৎপাদনে যাও তাহলে কি হবে, অতিরিক্ত পণ্য বেশি থেকে যাবে, পরবর্তীতে এগুলো নষ্ট হয়ে যেতে পারে বা কম দামে বিক্রি হতে পারে, তাহলে তোমার লস হবে। আবার কোনো কোনো সময় যদি তুমি সর্বনিম্ন উৎপাদনে যাও, দেখা গেল চাহিদার তুলনায় তুমি পণ্য বন্টন করতে পারলো, তখন তোমার লসও হলো, তোমার ব্যবসা বন্ধ হয়ে যেতে পারে, এরকম একটা অবস্থা তৈরি হলো। তাহলে এখানে যে কথাটা বলেছে যে কাঙ্ক্ষিত মাত্রায় যদি উৎপাদন কাজ চালনা করা হয় তাহলে তাহলে কি, যদি তুমি মাঝামাঝি অবস্থা উৎপাদন কাজ পরিচালনা করো তাহলে কি তোমাকে তুমি লাভমূলক লাভজনক ভাবে তুমি এগিয়ে যেতে পারবে। ঠিক আছে, তো এটি মূলত উৎপাদন ক্ষমতার সিদ্ধান্তের উপর মূলত তোমার জড়িত। কারণ উৎপাদন ক্ষমতার সিদ্ধান্ত যদি সঠিক হয়, গুরুত্বপূর্ণভাবে যদি সিদ্ধান্তটা নেওয়া যায় তাহলে লাভজনক উৎপাদনে যেতে পারবে। এরপরে বলেছে পণ্য ও সেবার মান রক্ষা। পণ্য ও সেবার মান রক্ষা। পণ্য ও সেবার মান রক্ষা বিষয়টি হচ্ছে যে স্বাভাবিক মাত্রা অপেক্ষা অধিক মাত্রায় পণ্য সেবা উৎপাদন করা হলে পণ্য বা সেবার মান নিম্নমুখী হতে পারে। লাইনটি কি বলেছে, যে যদি স্বাভাবিক মাত্রা অপেক্ষা অর্থাৎ সাধারণ যে উৎপাদনের অবস্থা সেখান থেকে যদি আমি
বেশি লাভের আশায় যদি অধিক মাত্রায় পণ্য উৎপাদনে যায়, পরবর্তীতে কি হবে? বেশি লাভের আশায় পণ্য উৎপাদনে গেলে এমন পণ্যের মান নষ্ট হয়ে যেতে পারে। আবার দেখা যাচ্ছে স্বাভাবিক মাত্রার চেয়ে যদি আমি কম মাত্রায় পণ্য উৎপাদন করি, তাহলে আবার পণ্যের একক প্রতি ব্যয় বৃদ্ধি পেয়ে যেতে পারে। তখন কিন্তু আবার বাজারে আমি পণ্য বিক্রয় করতে পারবো না। এই জন্য পণ্য ও সেবার মান রক্ষা করার জন্য কিন্তু আমাকে উৎপাদন ক্ষমতার সিদ্ধান্ত খুবই জরুরি। এরপরে হচ্ছে প্রতিযোগিতা মোকাবেলা। প্রতিযোগিতা, কম্পিটিশন না? তুমি পৃথিবীর যে কোনো জায়গায় যাও, যে কোনো কাজ করতে যাও, সব জায়গায় কিন্তু প্রতিযোগিতা রয়েছে। তোমার অপোনেন্ট বা কম্পিটিটর অবশ্যই থাকবে, তাই বলে তো পিছিয়ে পড়া যাবে না, তাই তো? এই জন্য তোমার উৎপাদন ব্যবস্থাপনার মধ্যে উৎপাদন ক্ষমতার সঠিক সিদ্ধান্তের মাধ্যমে কিন্তু সঠিক প্রতিযোগীদের সাথে প্রতিযোগিতায় মোকাবেলা করা সম্ভব। এর জন্য কি করতে হবে? উৎপাদন ক্ষমতার সঠিক সিদ্ধান্ত নিতে হবে। কিভাবে সিদ্ধান্ত নিতে হবে? আমরা যদি আমাদের বইয়ের দিকে লক্ষ্য করি, যে প্রতিযোগিতা মোকাবেলা করার জন্য কাঙ্ক্ষিত মাত্রা উৎপাদন করতে হবে। কারণ কাঙ্ক্ষিত মাত্রা উৎপাদন করা হলে একদিকে যেমন পণ্যের মান বজায় থাকবে, অন্যদিকে উৎপাদন ব্যয়ও হ্রাস করা সম্ভব হবে। কি বলেছে? আমি যদি প্রতিযোগী মোকাবেলা করতে চাই, আমাকে কাঙ্ক্ষিত মাত্রা উৎপাদন করতে হবে। সর্বোচ্চ বা সর্বনিম্ন করলে হবে না, মাঝামাঝি অবস্থায় উৎপাদন করতে হবে। এতে কি হবে? এতে আমার পণ্যের মান বজায় থাকবে। পণ্যের মান বজায় থাকলে বাজারে অন্যান্য প্রতিযোগীদের সাথে আমি টিকে থাকতে পারবো। আরেকটি কি হবে? তোমার একক প্রতি যে ব্যয় সেটি কমে যাবে। আর কমে গেলেই আমার পণ্যটি ক্রেতারা বেশি ক্রয় করবে এবং প্রতিযোগিতায় টিকে থাকা সহজ হবে। এরপরে হচ্ছে মজুদ পরিকল্পনা। মজুদ পরিকল্পনা অর্থ হচ্ছে যে উৎপাদন ক্ষমতা সিদ্ধান্ত যখন আমি নিব, তখন আমাকে অবশ্যই মজুদ যে পরিমাপ সেটার কথা চিন্তা করতে হবে। কি চিন্তা করতে হবে? যে ভবিষ্যতের জন্য যখন পণ্যের চাহিদা বাড়বে, যে সব পণ্যের চাহিদা থাকে সারা বছর, সেই সমস্ত পণ্যের মজুদ আমি কতটুকু রাখবো বা কতটুকু প্রয়োজন, সেভাবে আমাকে সিদ্ধান্ত নিতে হবে। আবার দেখা যায় অনেক সময় যে অতিরিক্ত পণ্য উৎপাদন, এমন এমন কিছু পণ্য আছে যেগুলো সরাসরি খুব তাড়াতাড়ি উৎপাদন করা সম্ভব। সেই কারণে তাহলে কিন্তু তখন আমার মজুদের পরিমাপ করার প্রয়োজন নেই বা মজুদ রাখার কোনো দরকার নেই। যে সমস্ত পণ্য আমি কি খুব তাড়াতাড়ি উৎপাদন করতে পারছি, কিন্তু যে সমস্ত পণ্য উৎপাদনে দেরি হয় বা সারা বছরের প্রয়োজন চাহিদা থাকে, সেই সমস্ত পণ্যের ক্ষেত্রে কিন্তু আমাকে মজুদের পরিমাপ সঠিকভাবে সিদ্ধান্ত নিয়ে আমাকে ঠিক করতে হবে। তো এই জন্য উৎপাদন ক্ষমতার সিদ্ধান্তের মাধ্যমে মজুদের পরিমাপ করাও একটি গুরুত্বপূর্ণ কাজ। এরপর হচ্ছে প্রাথমিক বিনিয়োগ। প্রাথমিক বিনিয়োগ কিন্তু এই উৎপাদন ক্ষমতার সিদ্ধান্তের আরেকটি অন্যতম কাজ। সেটা কিভাবে? আমরা যদি আমাদের বইয়ের দিকে লক্ষ্য করি, যে উৎপাদন ক্ষমতা কেমন হবে, উৎপাদন ক্ষমতা কেমন হবে তার উপর প্রতিষ্ঠানের প্রাথমিক বিনিয়োগের পরিমাণ অনেকাংশে নির্ভর করে। কি বুঝালো? যে তোমার উৎপাদন ক্ষমতা অর্থাৎ তোমার প্রতিষ্ঠান কতটুকু উৎপাদন করতে পারবে, তোমার মেশিনগুলো কতটুকু উৎপাদন করতে পারবে, সেই উৎপাদন ক্ষমতা কেমন হবে তার উপর প্রতিষ্ঠানের প্রাথমিক বিনিয়োগ। অর্থাৎ আমি একটি কোম্পানি চালু করতে যাচ্ছি, একটি ফ্যাক্টরি চালু করতে যাচ্ছি, ঠিক আছে, কিন্তু আমার ইনভেস্টমেন্টে আমি কত টাকা খরচ করব, সেটি কিন্তু মূলত নির্ভর করছে আমার উৎপাদন ক্ষমতা কতটুকু আমি করতে চাই। তো এটি করার জন্য কিন্তু আমাকে উৎপাদন ক্ষমতার সিদ্ধান্ত সঠিকভাবে নিতে হবে। তারপর বলছে, কারণ অধিক মাত্রায় উৎপাদন করা হলে আধুনিক ও উচ্চ মাত্রার মেশিনপত্র ও দক্ষ জনশক্তির দরকার হয়। তোমার যদি উৎপাদন ক্ষমতা সেরকম মনে হয় যে আমার উৎপাদন ক্ষমতা একদম সর্বোচ্চ পর্যায়ে আমি নিব, তাহলে আমাকে আধুনিক এবং দক্ষ শ্রমিক মেশিনপত্র আমাকে নিতে হয়। আর এরূপ মেশিনপত্র জনশক্তি সংগ্রহ করার জন্য প্রাথমিক পর্যায়ে প্রচুর পরিমাণে অর্থের প্রয়োজন হয়।
ঠিক আছে? তো এই কারণে কিন্তু তোমাকে উৎপাদন ক্ষমতার সিদ্ধান্ত অনুযায়ী কি করতে হবে, প্রাথমিক বিনিয়োগ কত হতে পারে সেটি ঠিক করতে হবে। তারপরে যদি আমরা সর্বশেষে দেখি দীর্ঘমেয়াদী সিদ্ধান্ত, অর্থাৎ লং টার্ম ডিসিশন। লং টার্ম ডিসিশন, এখানে বলে রাখি যে তোমার উৎপাদন ক্ষমতার সিদ্ধান্তটি কিন্তু লং টার্ম একটা ডিসিশন, দীর্ঘমেয়াদী সিদ্ধান্ত। ঠিক আছে? এই জন্য যখনই উৎপাদন ক্ষমতার সিদ্ধান্ত নিতে যাবে কোনো প্রতিষ্ঠান, তাকে অবশ্যই দীর্ঘমেয়াদী চিন্তা ভাবনা করেই তাকে সিদ্ধান্তটি নিতে হবে। কি বলেছে, উৎপাদন ক্ষমতার বিষয় সিদ্ধান্ত দীর্ঘমেয়াদী। এ বিষয়ে একবার সিদ্ধান্ত গ্রহণ করা হলে তা সহজেই কি পরিবর্তন করা যায় না। তাই উৎপাদন সিদ্ধান্ত গ্রহণের সময় বিভিন্ন বিষয়কে বিবেচনা করা উচিত। দীর্ঘমেয়াদী প্রতিক্রিয়ার কারণে উৎপাদন ক্ষমতার বিষয়ক সিদ্ধান্ত বিশেষ গুরুত্বপূর্ণ। এখানে যে লাইনটা বলেছে একটু খেয়াল করো, উৎপাদন সিদ্ধান্ত গ্রহণের সময় বিভিন্ন বিষয়কে বিবেচনায় আনা উচিত। বিভিন্ন বিষয় হতে পারে তোমার প্রাথমিক বিনিয়োগ, হতে পারে তোমার জনশক্তি, হতে পারে তোমার মেশিন যন্ত্রপাতি, হতে পারে তোমার তারপরে প্রতিযোগী কারা থাকতে পারে, মজুদ, তারপরে হচ্ছে পণ্য সেবার মান তুমি কিরকম রাখবে, তোমার একক প্রতি ব্যয় হ্রাস পাবে না বৃদ্ধি পাবে, তোমার লাভজনক উৎপাদন কখন হবে, তারপরে কাম্য ব্যবহার আমি কিভাবে নিশ্চিত করব, তারপরে আমার সামর্থ্য কতটুকু, এই সমস্ত বিষয়গুলো কিন্তু কি এই উৎপাদন ক্ষমতার সিদ্ধান্ত অনুযায়ী তোমাকে নিতে হবে দীর্ঘমেয়াদী সিদ্ধান্তের ক্ষেত্রে। তো এই হলো মূলত উৎপাদন ক্ষমতার সিদ্ধান্তের গুরুত্ব। আশা করি আজকের এই দুটি বিষয় তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে এবং এই নতুন অধ্যায়টি আশা করি আমাদের সামনে আরো অনেক বিষয় আছে এই অধ্যায় থেকে। যখন এই ক্লাসটি তোমরা দেখবে অবশ্যই বই খুলে বোঝার চেষ্টা করবে। তোমাদেরকে বই থেকে পয়েন্ট পড়িয়ে পড়িয়ে বোঝানোর মানে হচ্ছে তোমরা যখন বইটি পড়বে অবশ্যই যেন আমার কথাগুলো বুঝে সেভাবে পড়তে পারো। এই কারণে এই পয়েন্টগুলো তোমাদেরকে বই থেকে পড়ে বোঝানো হয়েছে। আজকে এই পর্যন্ত। আগামী ক্লাসে আবার নতুন কোনো বিষয় নিয়ে তোমাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ।